নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি খেতাব দেওয়া যায় বলুন তো? মানে এত মিথ্যে কথা ওনার মুখে, সব সময় মিথ্যে কথা, অনর্গল মিথ্যে কথা উনি খুব স্মার্টলি বলে যান। এত স্মার্টলি মিথ্যে কথা বলার জন্য ওনাকে কি খেতাব দেওয়া যায়? এতগুলো মানুষের চাকরি এখনো ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি, শুধুমাত্র একটা স্থগিতাদেশ দিয়েছে, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, তাও আবার সেটা 16ই জুলাই পর্যন্ত। 16ই জুলাইতে আবার শুনানি হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়টাকে শুনে তিনি বলছেন, তিনি টুইট করেছেন, তিনি প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি আজ আরামবাগের সভা থেকে যেভাবে তিনি বললেন যে তিনি প্রচন্ড পরিমাণে স্বস্তি পেয়েছেন। হ্যাঁ, তিনি স্বস্তি পেয়েছেন। তিনি এই 16ই জুলাই পর্যন্ত স্বস্তি পেয়েছেন। আর মানুষকে ভুল বোঝাচ্ছেন। মানুষ গাধা গরু ছাগল নয় যে মানুষকে এভাবে ভুল বোঝানো যাবে না। আর এই কাজটি মুখ্যমন্ত্রী সুকৌশলে করে যাওয়ার চেষ্টা করছেন, কারণ তিনি জানেন গোয়েবলসের থিওরি অ্যাপ্লাই করলে কিছু মানুষ ভুল বুঝবে, কিছু মানুষ তার কথা বিশ্বাস করবে, কিন্তু এভাবে বিশ্বাস করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই ইলেকট্রনিক্স এর কিছু দালাল মিডিয়াকে দিয়ে এটা প্রচার করার চেষ্টা করুক না কেন, অন্যান্য সংবাদ মাধ্যম যারা মুখ্যমন্ত্রী চটি চাটা নয় এবং ইউটিউবের যারা খবর পরিবেশন করেন তারা যে মুখ্যমন্ত্রী চটি চাটা নয়, তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এই অসত্য জিনিসটাকে মানুষের মধ্যে এখনো পর্যন্ত সত্যি বলে প্রমাণ করতে পারছেন না, শুধুমাত্র এই কারণে। আর মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন প্রথমে আপনাদের সেটাই শোনাবো, তারপরে আসবো বিস্তারিত বিষয়। এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ, আর তোমাদের 4 সপ্তাহের মধ্যে পুরো 12% ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে, আমরাও আছি, আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম। মিছিল করতে করতে মনটা পড়ে আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। এই মুহূর্তে চাকরি দুর্নীতি নিয়ে আমরা কম বেশি সকলেই জানি এক্স্যাক্ট কি হয়েছে। যে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে হাইকোর্টের রায়তে, সেই 26,000 চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেছে এসএসসি। রাজ্য সরকার কিন্তু যায়নি। রাজ্য সরকার যেটা গেছে সেটা হচ্ছে যে এই যে সুপার নিউমারি পোস্ট রাজ্য সরকার তৈরি করেছিল, সেই পোস্টটাকে নিয়ে তদন্ত যাতে না হয়, সেই পোস্টের বিষয় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেটাকে বাতিল করার জন্য রাজ্য সরকার গিয়েছিল। রাজ্য সরকার কিন্তু আদৌ কোনো চাকরি প্রাপকদের জন্য যায়নি। আর এখানেই 8,324 জনের যে সংখ্যা তত্ত্ব দেওয়া হয়েছে এসএসসির মাধ্যমে, এসএসসি যেটা দিয়েছে তাতে কিন্তু কোনো রকম ভাবে প্রমাণ করতে পারেনি যে এই 8,324 জন অযোগ্য। এটা ভালো করে বুঝতে হবে। এবং যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, যে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, সেখানে 5টি বিষয় কিন্তু ভীষণ উল্লেখযোগ্য। এবং এই 5টি বিষয় তিনি যে অবজারভেশন করেছেন সেটাতে হচ্ছে এই যে একটা যে ফ্রড হয়েছে, সম্পূর্ণ বিষয় যে একটা সিস্টেমেটিক ফ্রড হয়েছে, সেটা নিয়ে কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে এটা কিভাবে হয়েছে। তিনি সেইটা নিয়ে অবজারভেশন করেছেন। এবং এই যে যোগ্য অযোগ্যকে কিন্তু এখনো পর্যন্ত আলাদা করা যায়নি, কোনো তথ্য দিয়ে কোনো প্রমাণ দিয়ে আলাদা করা যায়নি। সেটা কিভাবে হবে সেটা কিন্তু জানতে চেয়েছেন।
এই প্রধান বিচারপতি, এবং পাবলিক ডকুমেন্টস কিভাবে নাইসাকে দিয়ে দেওয়া হয়, নাইসার মতন একটা কোম্পানি যেখানে টেন্ডার ডাকা হয়নি সেই রকম একটা কোম্পানিকে কিভাবে এই ওয়েমার শিটের সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সেই বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে যে টেন্ডার ছাড়াই এটা কিভাবে হলো। এবং এই যে সুপার নিউমারি পোস্ট, সেই পোস্ট কেন তৈরি করা হয়েছে, সেই পোস্টের সম্পর্কেও কিন্তু মানে কি বলবো একটা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে প্রধান বিচারপতি। এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয়, আরটিআই যার মাধ্যমে আপনি আপনার তথ্য জানতে পারবেন, সেইখানে কিন্তু এসএসসি যারা জানতে চেয়েছে, যারা আবেদন করেছে তাদেরকে ভুল তথ্য দিয়েছে। ফলে পুরো বিষয়টাতে কিন্তু প্রশ্ন উঠেছে একটা, আর কিছুই সেখানে সমাধান হয়নি। এবং সেখানে এই বিষয় নিয়ে আর কোনো কথা এগোয়নি, কারণ সেখানে একটা কেওয়াস করার চেষ্টা চলছিল। সেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কাদা ছোড়াছুড়ির চেষ্টা হয়েছে, এই করে সময় নষ্ট হয়েছে। এই সময় নষ্ট হয়েছে এবং এটি একটি খুব সহজ বিষয় নয়, এটা বিচারপতিরা বুঝতে পেরেছেন, যার জন্য সময় দেওয়া হয়েছে 16ই জুলাই পর্যন্ত। এবং এর মধ্যে এতদিন যে সময়টা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে গরমের ছুটি পড়ছে, আর এই গরমের ছুটির জন্যই এতটা সময় পাওয়া গেছে। আর তার জন্যই সমস্ত বিষয় একটা স্থগিতাদেশ দিয়েছে, শুধুমাত্র এই যে ইনভেস্টিগেশন সিবিআই করবে সেখানে তাকে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়েছে, যেটা ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য যে স্থগিতাদেশ এর আগে দিয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে কোনো কড়া পদক্ষেপ নেবে না, এটুকুই খালি স্বস্তির জায়গা। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নাচানাচি করছেন যে অনেক বড় রায় হয়ে গেছে, একেবারে ফেসলা হয়ে গেছে, সবার চাকরি ফিরে এসছে, শুধুমাত্র ৮৩২৪ জনের চাকরি বাতিল হবে, তারা অযোগ্য, এটাও মুখ্যমন্ত্রী তার এই নির্লজ্জ মুখ থেকে তিনি বার করলেন যে ৮৩২৪ জন তারা হচ্ছে অযোগ্য। আর এই ৮৩২৪ অযোগ্য যারা, তারা চাকরিটা পেল কি করে? সবকিছুতে একটা ধোঁয়াশা। এই যে চাকরিটা পেয়েছে, তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেখানে টাকা গেছে। কেউ আমার আপনার বাড়ির লোককে দয়া করে এরা চাকরি দেয়নি, বা সিপিএম এর মতন দেওয়াল লিখলে, কাস্তে হাতুড়ি তারা লিখলেই চাকরি পেয়ে যাবে, সে বাড়ির কাজের লোক পর্যন্ত চাকরি পেয়ে যাবে সিপিএম এর হরে কৃষ্ণ নাম করলে, সেই রকম কিন্তু বিষয়টা হয়নি। প্রত্যেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। যারা আদতে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রাণপাত করেছে তারা কিন্তু চাকরি পায়নি, চাকরি পেয়েছে শুধু যারা টাকা দিতে পেরেছে, যারা 20 লাখ 10 লাখ 15 লাখ করে টাকা দিয়েছে তারাই কিন্তু চাকরি পেয়েছে। এটাও মুখ্যমন্ত্রী পরিষ্কার করলেন। আর এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু যে কতজন এক্স্যাক্ট চাকরি এই টাকার বিনিময়ে পেয়েছে সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যই হাইকোর্টের কাছে তথ্য জমা দিতে পারেনি। আর এসএসসি এখন যেটা বলছে যে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিক, সুপ্রিম কোর্ট বলে দিক কিভাবে তদন্ত হবে, কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করবে, এমন কথা সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি দাবি করছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আসল জায়গাটাতে কোথায় গলদ। আর এই গলদ যদি পূরণ না করতে পারে তাহলে কিন্তু প্যানেলটা বাতিল হবে, এটা মাথায় রাখতে হবে। এবং যেখানে সমস্ত ডেটাকে মুছে ফেলা হয়েছে, ক্লাউডে পর্যন্ত পাওয়া যাচ্ছে না, ব্যাকআপে নেই, সিবিআইরা কোনো রকম ভাবে পায়নি, সেখানে এসএসসি দাবি করছে যে সিবিআই তদন্ত করে যেটা বলেছে সেটাকেই ধরে নেওয়া হোক অযোগ্য, মানে পুরো দায়টা সিবিআই এর ঘাড়ে তুলে দিচ্ছে। সিবিআই এর যে অযোগ্য প্রমাণ করেছে সেখানেও কিন্তু এসএসসি কে প্রমাণ করতে হবে যে কারা যোগ্য, তাদের কোন বেসিসে যোগ্যতা, সেটা কিন্তু একদমই স্পষ্ট হয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত বিষয় ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন, এখানেও সেটা তিনি চেষ্টা করছেন। হয়তো এই কাজটা তিনি এই বৈতরণীটা পার হওয়ার জন্য তার কাছে এটা একটা অস্ত্র পেয়ে গেলেন যে এই রায় দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট একেবারে সবার চাকরি ফিরিয়ে দিয়েছে। এটা তিনি বলবেন শুধুমাত্র এই ভোটের জন্য। তারপরে তো ভোট হয়ে যাবে জুলাই মাস, 16ই জুলাই, তারপর কি হবে? এবং এটা খুব একটা শর্ট টার্ম প্রসেস নয়, যেটা দেখা যাচ্ছে যে অনেকটাই লং টার্ম প্রসেস। কারণ এই যোগ্য অযোগ্য বাছাইয়ের জায়গাতেই সেখানেই কিন্তু ফেল করবে এসএসসি। এবং সেই এসএসসির জায়গা থেকে এসএসসি কিভাবে বেরোবে, আদৌ তাদেরকে হাতকড়া পড়তে হবে কিনা, এবং সমস্ত বিষয়টা কিন্তু সময় বলবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিথ্যাচার, ধোঁকাবাজি করা এবং কিছু দালাল মিডিয়াকে দিয়ে হয়কে 9 9কে 6 করার যে পরিকল্পনা, আর যদি ইউটিউব না থাকতো, আর যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে হয়তো মানুষ এগুলোই বিশ্বাস করতো যেমনটা আগে করেছে। এবং আজ সকলে যখন
তথ্য প্রমাণ বিশ্লেষণ করে করে যখন বিষয়গুলোকে মানুষকে বোঝাচ্ছে, মানুষ কিন্তু বুঝতে পারছে যে সঠিক জায়গাটা কোথায়। অতএব প্রশ্ন সুপ্রিম কোর্ট যেটা করেছে তার উত্তর এখনো কেউ দিতে পারেনি, না এসএসসি দিতে পেরেছে, না রাজ্য সরকার দিতে পেরেছে। শুধুমাত্র এটাই প্রমাণ হয়েছে যে টপ টু বটম সেখানে দুর্নীতি হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কত কি মিথ্যে কথা তার মুখ থেকে বলবেন। তিনি বারবার বলছেন যে নরেন্দ্র মোদী সকাল থেকে উঠে মিথ্যে কথা বলছেন, কি করে তার দাঁতের পাটি রয়েছে সেগুলো কেন উবড়ে যাচ্ছে না। এবার তিনি নিজের দিকে তাকিয়ে বলুক যে তিনি তো রোজ রোজ মিথ্যে কথা সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে বুঝিয়ে যাচ্ছে, তার নিজের দাঁতের পাটিটা ঠিক থাকে কিনা লোকসভা ইলেকশনের পর সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।